নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজ থেকে প্রায় ৩২-৩৩ বছর আগে পদাতিকের কবি সুভাষ মুখোপাধ্যায় বলেছিলেন, ওই স্বৈরাচারী বামফ্রন্টের হাতে আছে ক্ষমতা, নিপীড়িত মা বোনেদের পাশে আছে মমতা। পদাতিকের কবি সুভাষদা বিখ্যাত লাইন, রাস্তাই রাস্তা দেখাবে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস করতেন, তৃণমূল তখনও তৈরি হয়নি, কিন্তু তার আপোষহীন বাম বিরোধিতার রাজনীতি বামপন্থী সুভাষ মুখোপাধ্যায়কে প্রভাবিত করেছিল। এই কথাগুলো বলার জন্য সুভাষ বাবুকে সরকারি বামেদের থেকে তিরস্কৃতও হতে হয়েছিল, কিন্তু পদাতিকের কবি যতদিন বেঁচে ছিলেন তার এই অবস্থান থেকে নিজেকে সরিয়ে আনেননি। কিন্তু সে অযোধ্যাও নেই, সে রামও নেই। সুভাষ মুখোপাধ্যায় যদি আজকে বেঁচে থাকতেন তাহলে নিশ্চয়ই দীর্ঘশ্বাস ফেলতেন। যে কথাগুলো তিনি লিখেছিলেন সেই কথাগুলো আজ আর কোনো তাৎপর্য নেই, কারণ তখন যিনি বাম বিরোধী শক্তির একমাত্র সমাবেশ বিন্দু, লড়াই সংগ্রাম রাস্তায় আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করেছেন, কোনো কম্প্রোমাইজের রাস্তায় হাঁটেননি, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি আজকে তার সেই অবস্থানে আছেন? আমার তো মনে হয় নেই। আপনারা বলতে পারবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত দিয়ে। সবাইকে সনির্বন্ধ অনুরোধ করি চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে ঘুরে আমি কতগুলো জিনিস বুঝতে পেরেছি। এক, এবারের নির্বাচন অন্যান্য নির্বাচনের মতো হচ্ছে না, কোনো মতেই হচ্ছে না। সেটা নির্বাচন কমিশনের ভীষণ প্রোঅ্যাক্টিভ রোল, এটার জন্য আমি বলছি না। মানুষ চুপ করে আছেন। মানুষের এই চুপ করে থাকা, এটা কিন্তু ঝড়ের পূর্বাভাস। লাল বিফোর দ্য স্টর্ম, থমথমে করছে চতুর্দিক। আমি সেই বাংলা ঝাড়খণ্ডের বর্ডার থেকে দক্ষিণবঙ্গের, ধরুন আসানসোল, জামুরিয়া, রানীগঞ্জ, কিছুদিন আগে দুর্গাপুর, এই বেল্ট এবং আমাদের একেবারে কলকাতার কন্টিগুয়াস হাওড়া, হুগলি, একেবারে নিচের মতো করে ঘুরেছি, কথা বলেছি। আমার চেনা জানা যারা আছেন তারা কেউই সেই অর্থে রাজনীতির সঙ্গে যুক্ত না, দলীয় রাজনীতি তো করেনই না, কিন্তু খুব সচেতন মানুষ। তারা বলছেন, দাদা এবার কিন্তু বদল হবেই হবে। আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম, আপনাদের এই আত্মবিশ্বাসের কারণ কি? তারা কতগুলো কারণ চিহ্নিত করেছেন, সেই কারণগুলোর সঙ্গে আমিও মোটের উপর সহমত। তারা বলছেন, যেভাবে তোষণ করেছেন দিদিমণি, বিশেষ করে বিগত 10 বছরে, 2016 সালের পর থেকে, সেটা সমস্ত মাত্রা অতিক্রম করে গেছে। হিন্দুরা, বিশেষ করে বাঙালি হিন্দুরা, কোথাও একটা কি বলবো আর কি আশঙ্কায় ভুগছেন যে বাংলা, এই পশ্চিমবঙ্গ যেটা 1947-এর 20 জুন অবিভক্ত ভারতের আইনসভায় পশ্চিমবঙ্গ গঠিত হয়েছিল, ওটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এন.সি. চ্যাটার্জি, বিধান রায়, জ্যোতিবাবু, রতনলাল ব্রাহ্মণ, অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের আইনসভায় বা বাংলার আইনসভায় হিন্দু বিধায়করা বা হিন্দু জনপ্রতিনিধিরা ভোট দিয়ে পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে সায় দিয়েছিলেন। পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুর হোমল্যান্ড। সেই হিন্দুরা
তাদের নিজেদের হোমল্যান্ডে কি কোণঠাসা হয়ে পড়েনি? অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, অর্কবাবু আপনার কি মত? আমি বলছি আমার মত আমি আমার চ্যানেলেই বলবো। আমার মত হলো হ্যাঁ, কোণঠাসা হয়ে পড়েছে, অবশ্যই কোণঠাসা হয়ে পড়েছে। কারণ যেভাবে সুড়সুড়ি দেয়া হচ্ছে, যেভাবে পরোক্ষে উস্কানি দেয়া হচ্ছে, বাঙালি হিন্দু আজ আশঙ্কায় ভুগছেন। যখন ধর্মতলার অবস্থান মঞ্চ থেকে দিদিমণি প্রকাশ্যে বলেন ওরা যদি জোট বাঁধে সামলাতে পারবেন তো, তখন বাঙালি হিন্দু প্রমাদ গুনেছে। এটা কিন্তু তাদের কাছে বাঁচা মরার লড়াই, ধর্ম রক্ষার লড়াই। বহু মানুষের সঙ্গে কথা বলে এই উপলব্ধিটা আমার বদ্ধমূল হয়েছে। And they have said in a voice of unison, 2, দেখুন চুরি দুর্নীতি কোন জমানায় হয়নি? বামেদের জমানায় চুরি দুর্নীতি ছিল না? ছিল, কিন্তু এরকম প্রাতিষ্ঠানিকীকরণ হয়নি। সবকিছুর একটা প্রাতিষ্ঠানিকীকরণ, দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ, এটা বাঙালি মেনে নিতে পারছে না। যে যায় লঙ্কায় সে হয় রাবণ, এটা বাঙালি জানে, মানুষ জানে। কিন্তু এরকম প্রাতিষ্ঠানিক চুরি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যেটা বিগত 15 বছরে পশ্চিমবঙ্গে একেবারে প্রতিষ্ঠিত সত্যে পরিণত হয়েছে, বাঙালি কিন্তু তার বিরুদ্ধে এবার গর্জে উঠবে। মিলিয়ে নেবেন, গর্জে উঠবে। তৃতীয়ত, ভেঙে পড়া আইন শৃঙ্খলা। কথায় কথায় কেন্দ্রের বিরুদ্ধে তো কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ আসলে সদ্ব্যবহার না করা, পায়ে পা লাগিয়ে ঝগড়া করা। ভাতার সাম্রাজ্য তৈরি করেছেন শ্রীমতী ভয়ঙ্করী, কিন্তু বিনিয়োগ আনতে পারেননি, পরিকাঠামোর হাল ফেরাতে পারেননি। আমার তৃণমূলের বন্ধু সহনাগরিকদের বলবো, আমি ভাতা দেওয়ার বিরোধী নই, আমি কন্যাশ্রীর সমর্থক, লক্ষ্মীর ভান্ডারের সমর্থক, প্রোভাইডেড সবাইকে এর আওতায় কেন আনা হবে? কলকাতার অভিজাত বহুতল কমপ্লেক্সে থাকেন, উচ্চশিক্ষিতা, চাকরি করেন, তিনি কেন লক্ষ্মীর ভান্ডারের ভাতা পাবেন? যাদেরকে দেওয়ার তাদেরকে দিন। কিন্তু দিদিমণি ওসবের ধার ধারেন না। আমার আপনার করের টাকায়, ঋণের টাকায়, মদ বিক্রির রাজস্বে উনি ক্ষয়রাতি করছেন। এটাও বাঙালি ভালোভাবে নেয়নি। আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম, দাদা লক্ষ্মীর ভান্ডার তো গেম চেঞ্জার হয়ে যাবে, মাতৃশক্তি তো আবার দিদিমণিকে ভোট দেবে। তারা বলেছেন হ্যাঁ কিছু দেবেন, বেনিফিশিয়ারি একটা শ্রেণী তৈরি হয়েছে, তারা দেবেন, একটা লুম্পেন প্রলেতারিয়েট তারা দেবেন, আর কোর তৃণমূলের সাপোর্টার তারা দেবেন। তাতেও এবার তড়ি ডোবা দিদিমণি ঠেকাতে পারবেন না। আমি বললাম এই আশাবাদের কারণ কি আপনাদের? তারা ব্যাখ্যা করলেন যে দেখুন, ডিসকাউন্টেড এফেক্ট, মানে যারা স্টক মার্কেট করেন তারা এটা বুঝতে পারবেন অনেক ভালোভাবে। ধরুন একটা ব্লু চিপ কোম্পানি, সে এতগুলো অর্ডার প্রকিওর করেছে, তার খাতায় আগামী 3 বছরের অর্ডার রয়েছে, কোম্পানির ব্যালেন্স শিটে প্রফিট ভালো, একটা নতুন কিছু খবর আসলো, তাতেও সেই স্টকের উল্কা সদৃশ্য উত্থান হবে না। কারণ এই ধরনের খবর আসবে, এটা ইনভেস্টাররা আগে থেকেই জানতেন, সেটা ধরেই নিয়েছিলেন আসবে, ওটা খুব ভালো স্টক, আমি লং টার্মে হোল্ড করব, আমি ডিভিডেন্ড পাবো, আমার ছেলে মেয়ের বিয়ে পড়ার খরচ উঠে যাবে, আমি ওটাকে একটু বাই অন এভরি ডিপ করে অ্যাকুমুলেট করতে থাকি। এটা হচ্ছে ডিসকাউন্টেড এফেক্ট। না এই কোম্পানি তো ভালো, এর অর্ডার বুকিং ভালো, একটা নতুন কিছু পেয়েছে, ঠিক আছে, গুড নিউজ, কিন্তু তার জন্য লাফিয়ে বাড়বে না এই স্টকের দাম।
এটা হচ্ছে ডিসকাউন্টেড এফেক্ট। লক্ষ্মীর ভাণ্ডার বহু ব্যবহারে তার যে ধার এবং ভার সেটা মোটা হয়ে গেছে। 2021-এর নির্বাচনে গেম চেঞ্জার ছিল লক্ষ্মীর ভাণ্ডার। 2024-এর লোকসভাতেও লক্ষ্মীর ভাণ্ডার অনেকটাই খেলা ঘুরিয়েছে। 26-এ দিদিমণি ভাতা বাড়িয়েছেন, ঠিক আছে, কিন্তু এতে খুব একটা পরিবর্তন হবে না। তার কারণ ওই ডিসকাউন্টেড, ওর প্রভাবটা ডিসকাউন্ট হয়ে গেছে। তাছাড়া বিজেপি যখন তাদের সংকল্পপত্র প্রকাশ করবে তখন সুনির্দিষ্ট প্রস্তাব থাকবে মাতৃশক্তির জন্য। 4, সরকারি শূন্যপদ বহু অবলুপ্ত হয়েছে, পাকাপাকি নিয়োগ বন্ধ। সরকারি কর্মচারীদের ডিএ আটকাতে এই সরকার কি না করেছে, ঘেউ ঘেউ করছেন কেন বলেছেন। দিদিমণি একটা পুরনো ভিডিও দেখছিলাম অনেকদিন আগেকার, 8-9 বছর আগে। তখন তিনি বলছেন আমার মাথার উপর 2 লাখ কোটি টাকার দেনা চাপিয়ে গেছে, এখন ডিএ চাইছে, ওরা সব সিপিএম এর লোক, ঘেউ ঘেউ করছে। 2011 সালে বামেরা যখন বিদেয় নিল, তার মানে 1947 থেকে 2011, এই কাল পর্বে 64-65 বছরের সময়কালে রাজ্যের মাথায় পুঞ্জীভূত দেনা ছিল প্রায় 2 লক্ষ কোটি টাকা। এখন সেটা কত? 15 বছরে 8 লক্ষ কোটি টাকা। যে বাচ্চাটা আজকে জন্ম নিচ্ছে তার মাথায় কত ঋণের বোঝা? 81,000 টাকা। তাহলে স্থায়ী পরিকাঠামোয় বিনিয়োগ করলেন না, কর্মসংস্থানের সুযোগটাকে নষ্ট করলেন, কেন্দ্রের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে কেন্দ্রীয় প্রকল্প চালু করতে দিলেন না। এসব তো করেছেন। শেষ কবে দিদিমণির হাসি মুখের ছবি আপনারা দেখেছেন সংবাদপত্রে, যেখানে তিনি শিল্পের উদ্বোধন করছেন? ওই যে বিল্লা উপাসের কারখানা উদ্বোধন করার খুব স্বাদ ছিল দিদিমণি, কিন্তু হলো না। তার কারণ শিল্পপতিরা এই জমানায় আর কানা করি বিনিয়োগ করবে না। এটা বঙ্গবাসী জেনে রাখুন, করবে না। আপনাদের পরিবারের সামর্থ্য থাকলে ছেলে মেয়েদের বাইরে পড়াতে পারবেন, তারপরে তারা নিজের মতো নিজের ঠিকানা খুঁজে দেবে, আর এখানে আপনারা একা থাকবেন, বৃদ্ধাবাসে পরিণত হবে এই শহর, ইতিমধ্যে হয়ে গেছে। যেখানে চাকরির সুযোগ নেই, যেখানে কর্মসংস্থানের সুযোগ নেই, সেখানে পরিযায়ী শ্রমিকের সংখ্যা উত্তর বাড়বে। আর যাদের সামান্য সঙ্গতি আছে তারা তাদের বাড়ির ছেলে মেয়েদের বাইরের রাজ্যে পাঠিয়ে দেবে, সেখান থেকে তারা নিজেদের মতো তাদের নিজেদের ঠিকানা খুঁজে নেবে। ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে কিছুই হবে না। এটা শুধুমাত্র মধ্যবিত্ত নিম্নবিত্ত নয়। অনেকে বলেন না গ্রামের মানুষ দিদির সঙ্গে আছেন হয়তো, সবাই নেই এবার। কারণ গ্রামের মানুষ তাদের পরিবারের ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। তারা চাকরি চায়, তারা কর্মসংস্থান চায়। এই রাজ্যে সেই সুযোগ নেই। যতই অমিত মিত্র তথ্যের জাগলারি করে একটা রোজি পিকচার ডেপিক্ট করার চেষ্টা করুন না কেন, বাস্তব হলো এখানে বিনিয়োগ নেই, এখানে কর্মসংস্থান নেই, এখানে চাকরির সুযোগ নেই। এখানে কি আছে? লাগাম ছাড়া দুর্নীতি আর লুম্পেন প্রলেতারিয়েতের ধাপাধাপি, এছাড়া কিছু নেই। পশ্চিমবঙ্গের মানুষ এটা রিয়েলাইজ করেছেন। হিন্দু ভোটের মেরুকরণ সম্পূর্ণ, দেখবেন ভোটে এবার
কি পর্যায়ে হিন্দু ভোটের মেরুকরণ হয়েছে সারা বাংলা জুড়ে, শুধু সীমান্তবর্তী জেলাগুলোতে নয়, যেখানে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত নেই সেখানেও হিন্দুরা একজোট হয়েছেন। এবং যেটা মানুষ বুঝেছে যে এদেরকে যদি সরাতে হয় তাহলে আমাদের দলমত নির্বিশেষে সংকীর্ণ দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের ভোটটা দিতে হবে। এবং দেখবেন লড়াইটা একেবারে তৃণমূল বনাম বিজেপি, কয়েকটি জায়গায় বাম কংগ্রেস, যেখানে মুসলমান সংখ্যা গরিষ্ঠতা আছে সেখানে তারা ভালো ফল করবে, বিশেষ করে কংগ্রেস। ওই মালদা, মুর্শিদাবাদ আর উত্তর দিনাজপুর, সেখানে মুসলমান ভোট 100টার মধ্যে 91টা তৃণমূল পাবে না। কংগ্রেস স্পেকটাকুলার ফল করবে মালদায়, বিজেপিও করবে। মুর্শিদাবাদে তৃণমূল 5-6টি আসনে নেমে আসবে, বিজেপির আসন বাড়বে, কংগ্রেসের আসন বাড়বে। লক স্টক অ্যান্ড ব্যারেল মুসলমানরা এবার দিদিমণিকে ভোট দেবেন না। বাংলার মুসলমানদের অতীতে ভোটদানের ধরনটা আলাদা ছিল। দক্ষিণবঙ্গে তারা বামপন্থীদের ভোট দিতেন, কিন্তু মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, উত্তরবঙ্গে যান তারা কংগ্রেস ভালো ফল করতে অনেক জায়গায়। কিন্তু 21 সালে এই ট্রেন্ডটা বদলে গেল। বাংলার মুসলমানরা 100টার মধ্যে 91টা ভোট তৃণমূলকে দিয়েছিল, সেই প্রবণতা এবার থাকবে না। কারণ মুসলমানরাও তৃণমূলের ধাপ্পাবাজি বুঝে গেছেন যে ওয়াকফ সংশোধনী বিল শেষ পর্যন্ত মানল তো দিদিমণি। পিবি সেলিমকে দিয়ে শেষ মুহূর্তে ওয়াকফ সম্পত্তি নথিভুক্তিকরণের জন্য তো আদেশ জারি করতে হলো। অতএব দিদিমণির এই মিথ্যাচার, লোকের মাথায় টুপি পরিয়ে ভোট কেনা, মানুষ এবার ধরে ফেলেছে। তাই ওই যে আমি শুরু করেছিলাম না, ওই স্বৈরাচারী বামফ্রন্টের হাতে আছে ক্ষমতা, নিপীড়িত মা বোনেদের পাশে আছে মমতা, এই স্লোগান এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে। শ্রীমতী ভয়ঙ্করীর রাজ্যপাট থেকে মানুষ মুক্তি চাইছে, তারা বলছে এটা শেষ সুযোগ। যদিও এই কঠিন নির্বাচনে শাসকের পাশে এসে দাঁড়িয়েছে সিপিএম। তাদের একটাই লক্ষ্য, শুনুন, তৃণমূলের সরকার যেন থাকে সেটা যে কোনো মূল্যে নিশ্চিত করা। যেখানে খুব কিন কন্টেস্টেড সেখানে 2000-3000 ভোট কেটে দেবে, এটা ওদের ঘোষিত লক্ষ্য। সিপেমূল, ওরা সিপেমূল, ওরা ছদ্ম তৃণমূল। ওরা বাংলাকে ন্যাশনাল মেনস্ট্রিমের বাইরে রাখতে চায়, তাতে কলাটা মূলটা জুটবে, নিজেরা বহল তবিয়তে থাকবে। কিন্তু বাংলার ভাগ্যাকাশে যে দুর্যোগের ঘনঘটা, সেই দুর্যোগ কাটবে না। সিপেমূল এটা করার জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছে। বাংলার মানুষ এদের থেকে সতর্ক হন, সতর্ক হন। যদি আপনারা বাংলায় পরিবর্তন চান, সদর্থক পরিবর্তন, যেটা বহু মানুষ যারা সাইলেন্ট মেজরিটি হৃদয়ে ধারণ করছেন, তাদের সেই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে জল ঢেলে দিতে রাস্তায় নেমেছে সিপিএম। একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে তৃণমূলকে ক্ষমতায় টিকিয়ে রাখতে হবে, যাতে কলাটা মূলটা জোটে। চিনে রাখুন। আমি বামপন্থী বন্ধুদের বলবো, আপনাদের কাছে প্রায়োরিটি কি? বাংলাকে বাঁচাবেন তো নাকি? তাহলে বাংলাকে বাঁচাতে কি করতে হবে? আপনার দলের লোককে ভোট দিয়ে ভোট নষ্ট হবে, বাংলার শনির দশা কাটবে না। বাংলার শনির দশা কাটাতে গেলে আপনাদের ওই ক্ষুদ্র রাজনৈতিক মতের ঊর্ধ্বে উঠে বিবেকের তাড়নায় ভোটটা দিতে হবে, যদি আপনারা বাংলার রাহু মুক্তি চান।
ইতিহাস আপনাদের ক্ষমা করবে না, আর যদি এখানে তৃণমূল সরকারের পতন হয়, তৃণমূল দলটাই থাকবে না। বিজেপি ক্ষমতায় আসলে পরে সেখানে একটা বিরোধী স্পেস থাকবে, তো ওই পরিসরটা তো বাম কংগ্রেস দখল করবে। তখন লড়াই হবে বিজেপির সঙ্গে বাম কংগ্রেস। তৃণমূল ছোট্ট একটা বদ্বীপের মতো থাকবে। এই বার্তাটা বামপন্থীদের বুঝতে হবে। বাংলার মানুষ পরিবর্তন চায়, তারা বলছেন, বুঝে গেছে জনতা, এবার হারবেন মমতা। তাই যেদিন এই আর্তনাদ, তাই কমিশনকে গালমন্দ। এই যে ৭৩ জন রিটার্নিং অফিসারকে কমিশন সরিয়ে দিয়েছে, তার মধ্যে ভবানীপুর রাসবিহারী আছে, খুবই অনুপ্রাণিত ওরা। সিওর সুপারিশ মেনে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। গেল রব উঠেছে বলে কল্যাণ ব্যানার্জি হাইকোর্টে দৌড়েছে যে প্রশাসন ভেঙে পড়ছে, কেন এরকম কমিশন করছে। আসলে আতঙ্ক গ্রাস করছে, ক্ষমতা হারানোর আতঙ্ক। দিদিমণির 10 প্রতিজ্ঞা তো সবাই শুনেছেন। একটা প্রতিজ্ঞা দিদিমণিকে এবং অভিষেককে করতে দেখেছেন? শপথ নিয়ে বলছি, যদি ক্ষমতায় ফিরি কোনো চুরি ডাকাতি বরদাস্ত করব না। যারা 15 বছর ধরে আমাদের সরকার টাকার সুবাদে প্রচুর মাল কামিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। বলতে পেরেছেন? পারবেন না। সেই দম নেই, সেই মানসিকতাও নেই। যত এলোমেলো থাকবে তত লুম্পেন প্রলেতারিয়েতদের করে কমে খাবার সুবিধা হবে। বাংলার মানুষ শাসকের এই চালাকিটা ধরে ফেলেছে।